সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে যুদ্ধের কালো মেঘ, কিন্তু এবার বিষয়টা শুধু বোমা, মিসাইল বা সীমান্ত সংঘর্ষে আটকে নেই। এবার ঝুঁকিতে পুরো পৃথিবীর খাদ্য, জ্বালানি এবং অর্থনৈতিক ভারসাম্য। এমন এক সংকট যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে আপনার আমার প্রতিদিনের জীবনে, খাবারের দামে, বিদ্যুতের বিলেও। এই পরিস্থিতিতে সামনে এসেছে এক চমকে দেওয়া সতর্কবার্তা। দুর্যোগ প্রস্তুতি বিশেষজ্ঞ এবং মার্কিন বিমান বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তা ক্রিস্টোফার আর্টিম সরাসরি বলেছেন, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সবচাইতে বড় ধাক্কা খাবে যুক্তরাষ্ট্র নিজেই। তার বিশ্লেষণ অনুযায়ী মাত্র 3 থেকে 6 মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তৈরি হতে পারে ভয়াবহ খাদ্য ও অর্থনৈতিক সংকট। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ধীরে ধীরে পুরো বিশ্বকে টেনে নিয়ে যাবে এক অজানা বিপর্যয়ের দিকে? আমরা যখন হরমুজ প্রণালীর কথা বলি তখন স্বাভাবিকভাবে মাথায় আসে তেলের ট্যাঙ্কার, জ্বালানি সংকট আর বৈশ্বিক বাজারের ওঠানামা। কিন্তু এই সংকীর্ণ জলপথটির গুরুত্ব এর চাইতেও অনেক গভীর। এটি আসলে বিশ্বের খাদ্য নিরাপত্তার একটি অদৃশ্য শিরা। বাস্তবতা হলো, বিশ্বের প্রায় 30% সার বা ফার্টিলাইজার এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিপুল পরিমাণে রপ্তানি হয় ইউরিয়া, যা বিশ্বের মোট চাহিদার প্রায় 50% পূরণ করে। অপরদিকে অ্যামোনিয়া প্রায় 30%, ফসফেট সার প্রায় 30% এবং সালফার প্রায় 40%। এই উপাদানগুলো আধুনিক কৃষির মেরুদণ্ড। এই উপাদানগুলো ছাড়া উচ্চ ফলনশীল ফসল উৎপাদন কার্যত অসম্ভব। অর্থাৎ এই সরবরাহ বন্ধ হয়ে গেলে শুধু তেলের দাম নয়, খাদ্য উৎপাদনই সরাসরি হুমকির মুখে পড়বে। সবচেয়ে বড় উদ্বেগজনক বিষয় হলো, যুক্তরাষ্ট্র, ইউরোপের উন্নত দেশগুলো, এমনকি বাংলাদেশ সহ বহু উন্নয়নশীল দেশও এই সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালীতে যে কোনো অস্থিরতা মানেই একটি বৈশ্বিক খাদ্য সংকটের সূচনা, যার প্রভাব পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি মানুষের খাবারের প্লেটে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কৃষিকাজের জন্য যে পরিমাণ সার প্রয়োজন পড়ে তার 30% এই হরমুজ প্রণালীর মাধ্যমেই সরবরাহ করা হয়। কাজে বুঝতেই পারছেন, বিষয়টা শুধু তেলের নয়, বিষয়টা এখন আপনার আমার খাবারের প্লেট পর্যন্ত গড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, খাদ্য সংকটের আশঙ্কা কেন? আসলে এই খাদ্য সংকটের মূল বিষয়টি লুকিয়ে আছে সময়ের ভেতরেই। কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশে চলছে বীজ বপনের মৌসুম, যে সময়টা পুরো বছরের খাদ্য উৎপাদনের ভিত্তি গড়ে দেয়। আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার। ঠিক এই মুহূর্তেই যদি সারের সরবরাহে ধাক্কা লাগে, তাহলে তার প্রভাব সরাসরি পড়বে আগামীর ফসল উৎপাদনের উপর। কিন্তু পরিস্থিতি এখন ঠিক সেখানেই গিয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সারের সরবরাহ অনিশ্চিত বা ব্যাহত হচ্ছে। রাশিয়া ও চীন বিভিন্ন কারণে তাদের রপ্তানি সীমিত করেছে। ফলে বিশ্ববাজারে তৈরি হয়েছে এক ভয়াবহ চাপ, যেখানে চাহিদা রয়েছে কিন্তু সরবরাহ কমে যাচ্ছে খুবই দ্রুত। এখন কথা হচ্ছে, এর সরাসরি প্রভাব কি কি হতে পারে? প্রথমত, কৃষকরা প্রয়োজনীয় পরিমাণ সার পাবেন না, ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং খাদ্যের দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। এবং সবশেষে দরিদ্র ও আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বড় কথা, এই সংকট শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ধীরে ধীরে রূপ নিতে পারে একটি বৈশ্বিক খাদ্য সংকটে, যেখানে খাবার পাওয়া যাবে কিন্তু সবার নাগালের মধ্যে থাকবে না। তেল বনাম সার, আসলে কোথায় বড় ঝুঁকিটা রয়েছে বলে আপনি মনে করছেন? বর্তমান সংকট নিয়ে আলোচনা হলেই বেশিরভাগ মানুষ প্রথমেই তেলের কথা ভাবছেন, কারণ তেলের দাম বাড়লে তার প্রভাব দ্রুতই দেখা যায়। পরিবহন সেক্টর থেকে শুরু করে বিদ্যুৎ, শিল্প, সব জায়গাতেই।
কিন্তু বাস্তবতা হলো এই সংকটে তেলের চেয়েও বড় ঝুঁকি লুকিয়ে আছে সারের মধ্যে। যুক্তরাষ্ট্র সহ অনেক উন্নত দেশের কাছে রয়েছে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর, অর্থাৎ জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার জন্য বিশাল তেলের মজুদ। তাই হঠাৎ করে যদি তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলেও কিছুটা সময় পরিস্থিতি সামাল দিতে পারবে এই রিজার্ভ দিয়ে। কিন্তু সমস্যাটা আপনি একবার চিন্তা করে দেখুন, বিশ্বের কোনো দেশের কাছেই কার্যকরভাবে স্ট্র্যাটেজিক ফার্টিলাইজার রিজার্ভ নেই। অর্থাৎ পৃথিবীর কোনো দেশই কিন্তু সার রিজার্ভ করে না। অর্থাৎ সারের সরবরাহ একবার যদি ব্যাহত হয়, তাহলে সেটার বিকল্প বা ব্যাকআপ খুবই সীমিত। ফলে তেলের সংকট হয়তো সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু সারের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। সারের সংকট সরাসরি আঘাত হানে আপনার আমার প্রত্যেকটা দেশের খাদ্য উৎপাদনে, যা দীর্ঘমেয়াদে আরও বড় এবং গভীর বৈশ্বিক সংকট তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের হাতে এখন মাত্র 3 থেকে 4 মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে যদি যুদ্ধের সমাধান না আসে, অভ্যন্তরীণ সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশ্বের এই টালমাটাল অবস্থায় টেম্পু কাকু আরেকটি বড় ঝুঁকিপূর্ণ মিশন পরিচালনা করার ইঙ্গিত দিয়েছেন। বিশ্ব রাজনীতির অন্দরমহলে এখন ঘুরছে এক বিস্ফোরক দাবি। বিভিন্ন খবরে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে টেম্পু কাকুর প্রশাসন নাকি প্রস্তুতি নিচ্ছে এক অভূতপূর্ব সামরিক অভিযানের, যা সফল হলে বদলে যেতে পারে পুরো বিশ্বের মানচিত্র, এমনকি পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, আর ব্যর্থ হলে সৃষ্টি হতে পারে ভয়াবহ উত্তেজনা। টেম্পু কাকুর এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে ইরানের কাছে থেকে যাওয়া 400 থেকে 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা, অথবা সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। মার্কিন বিশেষজ্ঞরা ধারণা করছেন এই বিপজ্জনক উপাদানটি সংরক্ষিত রয়েছে ইরানের ইস্পাহান অঞ্চলের একটি গভীর ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্সে, যা অত্যন্ত সুরক্ষিত এবং সহজে প্রবেশযোগ্য নয়। অর্থাৎ এটি কোনো সাধারণ সামরিক হামলা নয়, বরং এমন একটি অপারেশন যেখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে বিশাল ঝুঁকি, গোপনীয়তা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সম্ভাবনা। এখন কথা হচ্ছে, এই মিশনটা কেন এত কঠিন? অনেকে ভাবতে পারেন এটা হয়তো একটি দ্রুত হিট অ্যান্ড রান ধরনের অপারেশন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এবং এর থেকে অনেক বেশি জটিল। প্রথমত, যে টানেলের ভেতর ইউরেনিয়াম থাকার কথা রয়েছে সেটি প্রায় 300 ফুট মাটির নিচে, অর্থাৎ সরাসরি আঘাত করে ধ্বংস করা বা দ্রুত উদ্ধার করা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, এই ধরনের মিশন চালাতে হলে আগে পুরো এলাকা সামরিকভাবে দখল ও নিরাপদ করতে হবে, যা নিজেই একটি বড় যুদ্ধের সমান। এরপর প্রয়োজন হবে ভারী যন্ত্রপাতি, যেমন বুলডোজার, ড্রিলিং মেশিন বা বোরিং মেশিন, যেগুলো নিয়ে গিয়ে খনন কাজ চালাতে হবে কয়েকদিন ধরে। আর এই পুরো সময় জুড়ে শত্রুপক্ষের পাল্টা আক্রমণের ঝুঁকি থাকবে সর্বোচ্চ পর্যায়ে। অর্থাৎ এটি কোনো দ্রুত অভিযান নয়, বরং এমন এক অপারেশন যা সময়, লজিস্টিক এবং নিরাপত্তা সব দিক থেকেই অত্যন্ত চ্যালেঞ্জিং। এ কারণেই বিশেষজ্ঞরা এটিকে ইতিহাসের সবচাইতে জটিল এবং ঝুঁকিপূর্ণ সামরিক মিশনগুলোর একটি হিসেবে দেখছেন। কারণ এই মিশনটি আপনি শুধুমাত্র কয়েকশো বা কয়েক হাজার অত্যন্ত প্রশিক্ষিত কোনো কমান্ডোর দ্বারা বা কমান্ডো টিম দ্বারা আপনি পরিচালিত করতে পারবেন না, কারণ এখানে সময় এবং সেই সাথে সাথে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ঝুঁকি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মিশনটা কি পরিচালনা করা আদৌ সম্ভব? সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রে টিকে থাকা কঠিন, তার উপর টানেল খনন করা প্রায় অসম্ভব। অপরদিকে ইরান এই অভিযান শুরুর পূর্বেই ইউরেনিয়াম সরিয়ে ফেলতে পারে। কিছু কিছু বিশ্লেষক এমন আশঙ্কাও করছেন যে আসলে এই মিশনের কথা যদিও টেম্পু কাকু মুখে উচ্চারণ করেছেন, কিন্তু বাস্তবে এই ধরনের কোনো মিশন পরিচালনাই করা হবে না। বরঞ্চ গণমাধ্যমে প্রকাশ করা হবে যে উদ্ধার হয়েছে এই ধরনের ঘোষণা দিতে পারে এবং উদ্ধারকৃত ইউরেনিয়াম স্বরূপ
নিজেদের কাছে থাকা যে রিজার্ভ ইউরেনিয়াম রয়েছে সেখান থেকেও দেখানো হতে পারে। তাই অনেক সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান আদতেও পরিচালিত নাও হতে পারে। এদিকে ইরান বলছে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। যুক্তরাষ্ট্র দাবি করছে সব অপশন খোলা রয়েছে। ব্রিটেন বা ইংল্যান্ড সরাসরি স্থল অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে পাকিস্তান, মিশর, সৌদি আরব, তুরস্ক এই 4 দেশ জরুরি বৈঠক করেছে যুদ্ধ থামানোর জন্য। কিন্তু এই যুদ্ধ শুধু বোমা আর মিসাইলের যুদ্ধ নয়, বর্তমান এই যুদ্ধ হচ্ছে খাদ্য, জ্বালানি এবং ভবিষ্যতের যুদ্ধ। হরমুজ প্রণালী বন্ধ মানে শুধু তেল না, মানুষের খাবারও বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। এখন প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র কি দ্রুত কোনো সমাধান নিয়ে আসতে পারবে, নাকি বিশ্ব যাচ্ছে নতুন এক সংকটের দিকে? আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।